ওয়েলকাম টু আওয়ার মেডিকেল এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়োকেমিস্ট্রি এমসিকিউ প্রশ্ন নিয়ে, অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল মার্চ 2022 সালে যে ফার্স্ট ইয়ারে যারা সাপ্লিমেন্ট হয়েছিল তাদের আবার এক্সাম হয়েছিল ফার্স্ট ইয়ারের, সেই এক্সামের কোশ্চেন এবং তার সলভ নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নপত্রটি হচ্ছে সাপ্লিমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন ডিএমএল ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT টেক কোর্স, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে যারা সাপ্লিমেন্ট পেয়েছিল তাদের আবার যে সাপ্লিমেন্টারি এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্র। বায়োকেমিস্ট্রি, এটা হচ্ছে পেপার 3। টাইম সময় ছিল, এই পরীক্ষাটা হয়েছিল অফলাইনে, টাইম ছিল 2 ঘন্টা, ঠিক আছে, এবং ফুল মার্ক ছিল 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবং তাহলে চলো প্রথমকার প্রশ্নটা আলোচনা করা বলছে, রাইট ডাউন দ্য কারেক্ট অ্যান্সার দ্য এমসিকিউ। অর্থাৎ এখানে 20টা প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং 20টা প্রশ্নের মান হচ্ছে 1 করে, অর্থাৎ 20। 1 নম্বর বলেছে অল আর বায়োলজিক্যাল ল্যাবরেটরি হ্যাজার্ড। 1 নম্বর বলেছে অল আর বায়োলজিক্যাল ল্যাবরেটরি হ্যাজার্ড, অর্থাৎ এক্সেপ্ট, অর্থাৎ কোনটি ব্যতীত সবকটি হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। প্রথমে বলেছি HIV কন্টেনমেন্ট অফ স্পেসিমেন, অর্থাৎ HIV একটা কিন্তু বায়োলজিক্যাল ল্যাবরেটরি হ্যাজার্ড। HBV অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসও হচ্ছে বায়োলজিক্যাল ল্যাবরেটরি হ্যাজার্ড। সি হচ্ছে অ্যাসিড বার্ন, অর্থাৎ অ্যাসিড বার্নও হচ্ছে একটা বায়োলজিক্যাল হ্যাজার্ড। করোনা ভাইরাস কন্টেনমেন্ট অফ স্পেসিমেন, অর্থাৎ এখানে করোনা ভাইরাস কিন্তু একটা হ্যাজার্ড, কিন্তু এখানে যেহেতু প্রশ্নটা বলেছে তো HIV কিন্তু সারা বছর থাকে, হেপাটাইটিস বিও সারা বছরই থাকে, কিন্তু করোনা ভাইরাস কিন্তু সারা বছর কিন্তু রোগটা থাকে না। হয়তো এখন আমাদের বর্তমানে নেই, যখন ভিডিওটা করছে এখন নেই, কিন্তু পরে আসবে। তাই এখন তো আমরা অতটা সাবধানতা অবলম্বন করি না, তাই এখানে 1 নম্বর দাগের ডি, অর্থাৎ এটা বাদে সবকটিই হয়ে যাবে হ্যাজার্ড, অর্থাৎ করোনা ভাইরাস কন্টেনমেন্ট অফ স্পেসিমেন, অর্থাৎ 1 নম্বর দাগের ডি হচ্ছে 1 নম্বর দাগের ডি সঠিক উত্তর, করোনা ভাইরাস কন্টেনমেন্ট অফ স্পেসিমেন। এবার বলা হয়েছে 2 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে রিইউজ নিডল অফ সিরিঞ্জ আর প্রোহিবিট বিকজ, অর্থাৎ আমরা যে নিডল ব্যবহার করে থাকি না পেশেন্টে যখন ব্লাড কালেকশন করা হয়, যে নিডল ব্যবহার করা হয়ে থাকে, সেই নিডলটি কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এ বলা হয়েছে ইট ক্যান বি স্প্রিড ইনফেকশন ডিজিজ, অর্থাৎ এই যাতে ইনফেকশনটা না ছড়ায় তার জন্য ব্যবহার করা হয় না। বি বলেছে ব্লাড ক্যান বি লিক থ্রু দ্য সিরিঞ্জ, কারণ বলেছে সে যদি রিইউজ একটা ব্যবহারের পর একজনের ব্লাড নেওয়ার পর যদি আরেকজনের ব্লাড নেওয়া হয়, মানে সেই সিরিঞ্জ দিয়েই, তখন বলছে লিক করবে। এটা অবশ্যই সত্য না, লিক কোনো রকমভাবে করবে না। সি বলেছে সিরিন ইন্ডাস্ট্রি উইল বি অ্যাফেক্টেড ইকোনমি, অর্থাৎ সিরিন ইন্ডাস্ট্রি ইকোনমিক দিক দিয়ে পিছিয়ে যাবে, সেই জন্য ব্যবহার করা হয় না। ডি বলেছে দ্য নিডল বিকেম আনইউজুয়াল, কারণ নিডলটা ব্যবহার করার উপযোগী থাকে না, অর্থাৎ এদের মধ্যে কোনোটাই নয়, কারণ রিইউজ নিডল আমাদের ব্যবহার করা হয় না এই জন্য, কারণ যাতে যদি কারোর মধ্যে ইনফেকশনটা থাকে, যদি কারোর দেহে যাতে না ছড়িয়ে যায়, অর্থাৎ 2 নম্বর দাগের এ হচ্ছে সঠিক উত্তর, ইট ক্যান বি স্প্রেড ইনফেকশন ডিজিজ। 3 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে স্টার্চ দ্য ফলোয়িং কেমিক্যাল নেচার, অর্থাৎ স্টার্চ কি, ইট ইজ অ্যান এস্টার অফ দ্য ফ্যাটি অ্যাসিড। বি বলেছে ইট ইজ হেমোপলিস্যাকারাইড। সি বলেছে ইট ইজ পেট্রোনাইটেড কার্বোহাইড্রেট। ডি বলা হয়েছে ইট ইজ হেট্রোপলিস্যাকারাইড, অর্থাৎ 3 নম্বর দাগের হয়ে যাবে স্টার্চ হচ্ছে ইট ইজ এ হোমোপলিস্যাকারাইড, অর্থাৎ 3 নম্বর দাগের বি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে ক্যাপিলারি ব্লাড ইজ ফ্রম অল, অর্থাৎ ক্যাপিলারি ব্লাড এক্সেপ্ট নেওয়া হয় কোনটি ব্যতীত সবগুলোই থেকে ক্যাপিলারি ব্লাড নেওয়া হয়। বলছে ফিঙ্গার টিপ থেকেও কিন্তু ক্যাপিলারি ব্লাড নেওয়া হয়। তারপরে বলা হয়েছে এয়ার লবস, অর্থাৎ কান থেকেও নেওয়া হয়, অর্থাৎ হিলস বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পায়া থেকে নেওয়া হয়, হিল থেকেও নেওয়া হয়। তারপর যে ভেসাল অফ দ্য ফার্ম, এটা অর্থাৎ 4 নম্বর দাগের 3টে ফিঙ্গার আর হিল, সেখান 3 জায়গা থেকে কিন্তু ক্যাপিলারি ব্লাড কালেকশন করা হয় ব্যতীত, অর্থাৎ ভেসাল অফ দ্য ফার্ম, অর্থাৎ
গ্লুকোজ টেস্ট করার সময় আমাদের প্লাজমা লেগে থাকে। তাহলে বলেছে ইউরিয়া টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের সিরাম লাগে। অর্থাৎ চলো দেখি আরও কোনো প্রশ্ন আছে কি না, উত্তর আরও হতে পারে, একটু নিচের দিকে দেখা যাক। তো ইউরিয়ার ক্ষেত্রে কিন্তু সিরামের দরকার হয়ে থাকে। তারপরে 6 বলেছে গ্লাইকোটেড হিমোগ্লোবিন মানে কি HbA1c, অর্থাৎ HbA1c টেস্টকে বলা হয় আরেকটা নাম হচ্ছে গ্লাইকোটেড হিমোগ্লোবিনও বলা হয়, অথবা হিমোগ্লোবিন A1c টেস্ট। অর্থাৎ হিমোগ্লোবিন A1c টেস্ট করতে গেলে কোন স্যাম্পল লাগে? এটা আমাদের EDTA স্যাম্পল লাগে, সাধারণত EDTA স্যাম্পল ব্যবহার করা হয় গ্লাইকোটেড বা HbA1c টেস্ট করার জন্য। আর ফিব্রিনোজেন একটা প্রোটিন, এটা টেস্ট করতে গেলে কিন্তু আমাদের প্লাজমার প্রয়োজন হয়ে থাকে। তো 1 নম্বর, তাহলে আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে 6 নম্বর দাগের ইউরিয়া। অর্থাৎ ইউরিয়া টেস্ট করতে গেলে, ইউরিয়া টেস্ট করার সময় সিরামের প্রয়োজন হয়, অর্থাৎ 6 নম্বর দাগের বি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর দাগের বি সঠিক উত্তর, ইউরিয়া। 7 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে হিমোলাইসিস অকার হয়েন, অর্থাৎ হিমোলাইসিস কখন ঘটে। 7 নম্বর দাগের প্রশ্নে বলেছে যে হিমোলাইসিস অকার হয়েন, অর্থাৎ হিমোলাইসিস কখন ঘটে। এ বলেছে আরবিসি শ্রিঙ্ক, অর্থাৎ আরবিসি সংকুচিত হয়ে যায়, মানে ছোট হয়ে যায় আরবিসিগুলো, তখন ঘটে হিমোলাইসিস। বি বলেছে আরবিসি অ্যান্ড ডব্লিউবিসি বাস্ট, অর্থাৎ আরবিসি এবং ডব্লিউবিসি দুটোই মানে ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তারপরে সি বলেছে আরবিসি ব্রাস্ট, অর্থাৎ শুধুমাত্র আরবিসি ব্রাস্ট হয় বা ধ্বংস হয় বা ফেটে যায়। এবং ডি বলেছে আরবিসি প্লেটলেট বাস্ট, অর্থাৎ আরবিসি এবং প্লেটলেট দুটোই কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এখানে বলেছে হিমোলাইসিস কখন হয়। আমরা জানি হিমোলাইসিস যখন হয়, তোমরা দেখবে যে কখনো টিউবের মধ্যে যখন ব্লাড নিয়ে আসে না, যখন সেই টিউবের মধ্যে ব্লাড নিয়ে আসে, তখন দেখবা যে কিছু কিছু ব্লাডগুলো সব লাল রঙ হয়ে যায়। আমরা সেন্টিফিউজ করার পরেও সেখানে সাধারণত দেখবা লাল হয়ে যায়। তো লাল কেন হয়? কারণ সেখানে আরবিসিগুলা ব্রেকডাউন হয়ে, অর্থাৎ ভেঙে গিয়ে সব সিরামের সাথে মিশে গিয়েছে। তো সেই জন্য কিন্তু ব্লাডের রঙটা কিন্তু লালচে কালার হয় বা রেডিশ হয়, তোমরা দেখে থাকবে। তো আমাদের এই চ্যানেলের ভিডিও আছে যে কী কী কারণের জন্য রেডিশ হতে পারে। তো সাধারণত আরবিসিগুলাই ব্লাস্ট হয়। তাহলে এখানে 7 নম্বর দাগের সঠিক উত্তর কোনটা হবে? 7 নম্বর দাগের সঠিক উত্তর হয়ে যাবে 7-এর সি, অর্থাৎ আরবিসি ব্লাস্ট। শুধুমাত্র কিন্তু হিমোলাইসিসের ক্ষেত্রে কিন্তু আরবিসি ব্লাস্ট হয়, মনে রাখবে।